আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে বলছিলাম বার্সেলোনা যদি একজন স্ট্রাইকার কিনতে না পারে তাহলে হ্যান্সি ফ্লিকের কাছে কি কি অপশন আছে যেগুলো তিনি ইউজ করতে পারেন এবং বার্সেলোনা তারপরেও ম্যাচ কন্ট্রোল করতে পারে, ম্যাচের রেজাল্ট নিয়ে আসতে পারে। গতকালকে বার্সেলোনা রাফিনহাকে নাম্বার 9 হিসেবে খেলিয়েছে, আদেমিকে লেফট উইংয়ে, লামিন ইয়ামাল রাইট উইংয়ে, অ্যাটাকিং মিডে খেলেছেন ফার্মিন লোপেস। এখন রাফিনহা যখন স্ট্রাইকার হিসেবে খেলছেন তখন আসলে তিনি ট্রেডিশনাল স্ট্রাইকার তো না। যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে রাফিনহা বারবার পেছনে ড্রপ করছেন, সাইডে মুভ করছেন। এই জায়গাগুলো এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করছে বার্সেলোনার জন্য। যখন তিনি পেছনে ড্রপ করছেন তখন তার সাথে সাথে তিনি একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে ড্র্যাগ করে নিয়ে আসছেন পেছনে, অর্থাৎ ফার্মিন লোপেজের জন্য ওই স্পেসটি ওপেন হয়ে যাচ্ছে। কিংবা যখন একজন সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছে রাফিনহার সাথে নিচে নেমে আসছেন তখন আদেমির জন্য সুযোগটি তৈরি হচ্ছে, কিংবা লামিন ইয়ামালের জন্য সুযোগটি তৈরি হচ্ছে ওই যে স্পেস রয়েছে সেন্ট্রালে, সেই সেন্ট্রালে চার্জ করার জন্য। এবং বার্সেলোনার দ্বিতীয় গোলটি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই উপায়ে দ্বিতীয় গোলটি এসেছে। যখন হচ্ছে সেন্ট্রালটা ওপেন হয়ে গেছে, রাফিনহা নিচে নেমে এসেছেন, তখন যেই মুহূর্তে এলচে বল হারিয়েছে লামিন ইয়ামাল বলটি পাস করেছেন হচ্ছে রাফিনহার কাছে, রাফিনহা ড্রপ ডাউন করেছেন, আদেমি ফ্রন্টে রান মেক করেছেন, রাফিনহা জাস্ট থ্রু বল পাঠিয়েছেন আদেমির কাছে, বাকি কাজটা আদেমি করে নিয়েছেন। এটা হচ্ছে একটা সিনারিও। দ্বিতীয় যে সিনারিও সেটি হচ্ছে এবার ফার্মিন লোপেজের জন্য এক্সট্রা জায়গা তৈরি হচ্ছে। কারণটি হচ্ছে রাফিনহা, আদেমি, ইয়ামাল তারা কেউ নির্দিষ্ট জোন ধরে খেলেন না। অর্থাৎ আপনি ইয়ামালকে এই জিনিস দেখবেন না যে তিনি তার রাইট ফ্ল্যাঙ্ক ধরেই শুধুমাত্র রান মেক করছেন, চার্জ করছেন, কিংবা ওখান থেকে পাস করছেন, ক্রস করছেন, এই ঘটনা ঘটবে না। রাফিনহাকে আপনি সেন্ট্রালি যে জোনগুলো রয়েছে সেখানেই শুধুমাত্র থাকতে দেখবেন না, আদামির ক্ষেত্রেও সেটি ঘটবে না। ফলে যেটি হয়, এদেরকে ম্যান মার্কিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। রাফিনহা যদি লেফট সাইডে চলে যান তাহলে একজন, যদি ম্যান মার্কিং করতে হয় তাহলে একজন সেন্ট্রাল ডিফেন্ডার যিনি হচ্ছে রাফিনহাকে ম্যান মার্কিং করছেন তাকে লেফট সাইডে মুভ করতে হবে, অর্থাৎ তাহলে সেন্ট্রাল একটা বিশাল জায়গা ওপেন হয়ে যাবে এবং সেই জায়গাটায় ফার্মিন লোপেস পেছনে দাঁড়িয়ে রয়েছেন, তিনি গোল স্কোরার হয়ে দাঁড়াবেন। আবার জোনাল মার্কিংয়ের ক্ষেত্রেও এই জায়গায় যে সমস্যাটি সেটি হচ্ছে বার্সেলোনার যে ফ্রন্ট থ্রি প্রত্যেকে খুব স্পিডি, আর লামিন ইয়ামাল এখনও তার যেই স্পিডের লেন্থে পৌঁছানো উচিত সেই জায়গায় এখন পর্যন্ত পৌঁছাননি, বাট হি ইজ জাস্ট 19 ইয়ার্স অফ এজ, সো হি হ্যাজ দ্যাট পটেন্সিয়াল টু রিচ দ্যাট হাইয়েস্ট লেভেল, বাট স্টিল হি ইজ স্পিডি এবং তার পায়ে বল গ্লুর মতো লেগে থাকে, ফলে তার কাছ থেকে বলটাকে কেড়ে নেওয়াটা ডিফিকাল্ট। তারা জোনে রান মেক করেন, যখনই জোনাল মার্কিং হচ্ছে, জোনাল মার্কিং করে যখন ডিফেন্ডিং হচ্ছেন তখন তারা সরাসরি জোনে মার্কিং করেন। এখন আপনার যে জোনটি রয়েছে সেটা লেটস সে ফর এক্সাম্পল 4, 5, 6 এই তিনটা জোন। সো আপনার 5 নাম্বার জোন ধরে, অর্থাৎ একদম সেন্ট্রাল দিয়ে রাফিনহা রান মেক করছে, যখন 5 নাম্বার সেন্ট্রাল জোনে রাফিনহা ঢুকে পড়েছেন এই মুহূর্তে ওই সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য প্রথম যে ডিলেমাটি কাজ করে সেটা হচ্ছে আমি জোনটাকে ধরে রাখবো নাকি আমি চার্জ করবো রাফিনহাকে। রাফিনহা ইজ গুড এনাফ যে আপনি যদি 1 ভার্সেস 1 হয়ে যান কোনো একটা জোনে দাঁড়িয়ে তাহলে তিনি আপনাকে পাশ কাটিয়ে চলে যেতে পারবেন, কিংবা আদেমি সেটি করতে পারবেন, ইয়ামাল সেটি করতে পারবেন। সো 1 ভার্সেস 1 সিচুয়েশনে আপনি পড়তে চান না এই খেলোয়াড়দের বিপরীতে, যে কারণে জোনাল মার্কিংও ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যে আপনার জোনে বল ঢুকবে তারপরে আপনি তাকে চার্জ করবেন নাকি আপনি আপনার পজিশন ধরে রেখে দাঁড়িয়ে থাকবেন, হোল্ড করে থাকবেন যে ওকে ফাইন আমি পাস হতে দেব না। কারণ পাস হতে দেবেন না আপনি বলছেন, জয় মুহূর্তে তিনি রানটি মেক করবেন অটো সেই জিনিসটি ওয়াইড ওপেন হয়ে যাবে এবং তখন পিছনে আরেকটা স্পেস আলাদা করে ওপেন হচ্ছে যেই জায়গাটা ফার্মিন লোপেস কাজে লাগাবেন। সো এই ফরমেশনে যখন হচ্ছে রাফিনহা নাম্বার 9 হিসেবে খেলছে, আনলেস ইউ আর ডুইং ভেরি ভেরি লো ব্লক ডিফেন্ডিং, যে আপনি আসলে ওই 6-7জনকে দিয়ে লো ব্লক বানিয়ে তারপরে ডিফেন্ড করছেন, তার বাইরে আটকে রাখাটা ডিফিকাল্ট হবে হান্সি ফ্লিকের এই ফরমেশনে। কারণ রাফিনহা লেফটে চলে যাবেন, রাফিনহা রাইটে চলে যাবেন, তিনি শুধুমাত্র নাম্বার 9 হিসেবে থাকবেন না, তিনি নাম্বার 10 হয়ে পেছনে চলে আসবেন। যখন তিনি লেফটে চলে যাবেন তখন আদেমি ভেতরে ঢুকে যাবে, যখন তিনি রাইটে চলে যাবেন তখন লামিন ইয়ামাল ভেতরে ঢুকে যাবেন, যখন তিনি পেছনে চলে আসবেন তখন ফার্মিন লোপেস ভেতরে ঢুকে যাবেন। এবং সবসময় যে তাদেরকে আসলে মধ্যে আসতে হবে নট নেসেসারি লাইক দ্যাট, একটা শুটিং স্পেস ক্রিয়েট হওয়া দরকার যেই জায়গা থেকে শ্যুটটা করা যায় কিংবা হচ্ছে একটা টার্ন ব্যাক করা যায়। যেমন ধরুন ফার্মিন লোপেজের যদি আপনি লাস্ট গোলটি খেয়াল করেন তখন রাফিনহার পজিশন কি ছিল, রাফিনহা তখন রাইট উইংয়ে, ওয়াইড রাইট উইংয়ে রাফিনহা। সো ফার্মিন লোপেজ ওয়াজ অন দ্য সেন্টার এবং ফার্মিন লোপেজ কিন্তু তখন স্ট্রাইকার না, তখন স্ট্রাইকার হিসেবে খেলছেন দানি অলমো। দানি অলমো যখন পেছনে ব্যাক করেছেন সেই মুহূর্তে ফার্মিন লোপেজ এজ অফ দ্য বক্স হয়ে গেছেন এবং হি ইজ দ্য ফ্রন্ট রানার।
তিনি বলটি রিসিভ করলেন, টুইস্ট অ্যান্ড টার্ন করলেন, গোল ওপেন হয়ে গেল তার জন্য। এই যে ফ্লেক্সিবিলিটিটা বার্সেলোনার, এই ফ্লেক্সিবিলিটিটা বার্সেলোনাকে এই সিজনে অন্তত পক্ষে লো ব্লককে যারা ডিফেন্ড করে ওই টিমগুলো বাদে বাকি যে টিমগুলো আছে তাদের বিরুদ্ধে এজ দিবে, এবং বড় কোনো টিম অ্যাথলেটিকো মাদ্রিদ বাদে লো ব্লকে ডিফেন্ড করে না। সো বার্সেলোনার জন্য এটা ইজিয়ার। এখন 2 নম্বর প্রশ্ন আছে, সেটি হচ্ছে বার্সেলোনার বড় টিমগুলোর বিপক্ষে যেই জায়গায় গিয়ে প্রবলেম ফেস করে সেটি হচ্ছে ম্যাচ কন্ট্রোল করার জন্য, মিডফিল্ডে কন্ট্রোল করার জন্য। গতকালকে খেয়াল করবেন বার্সেলোনা প্রথম যখন গোলটি করে, রাফিনা যখন পেনাল্টি থেকে গোলটি করে, তারপর বার্সেলোনার সাথে সাথে আউট অ্যান্ড আউট অ্যাটাকে চলে যায়নি। বার্সেলোনা কোনো সময় শেষ 10 মিনিটের আগ পর্যন্ত আউট অ্যান্ড আউট অ্যাটাক কখনোই করেনি। বার্সেলোনা টোটাল টাইম তাদের যে মিডফিল্ডটি রয়েছে সেই মিডফিল্ডটি স্টেবল রাখতে চেয়েছে, ওই মিডফিল্ড লাইনটিকে ইনলাইন রাখতে চেয়েছে। সেটি করে তারপরে হচ্ছে এলচের প্লেয়ারদেরকে উপরে তুলে এনেছেন বারবার করে, রাফিনহা, আদেমি এবং ইয়ামালরা তাদের পজিশনাল চেঞ্জের মাধ্যমে, এবং সেখান থেকে স্পেস ক্রিয়েট করে গোল করেছে। ফলে বার্সেলোনার আগে যে জিনিসটি দেখতাম যে একটা বল মিস করার সাথে সাথে পুরো মিডফিল্ড ওপেন হয়ে যাচ্ছে, ডিফেন্স ওপেন হয়ে যাচ্ছে, এবং একই সাথে এটাও আসলে আলোচনা করা উচিত, সেটি হচ্ছে যখন বার্সেলোনা গতকালকে শুরু করে তখন তাদের যেই মিডফিল্ডাররা এই তাদের প্রথম একাদশে থাকা উচিত সেটি ছিল না, যদিও গাভির পরিবর্তে খুব দ্রুতই পেদ্রিকে নামতে হয়েছে মাঠে। রড্রি এখনও অ্যাভেলেবেল না, ফ্রেঙ্কি ডিয়ং এখনও অ্যাভেলেবেল না, ফ্রেঙ্কি ডিয়ং অনেক দিনের জন্য মাঠের বাইরে। সো ওই মিডফিল্ড যখন মাঠে কাজ করা শুরু করবে, বার্নাল ডিড রিয়েলি ওয়েল, বাট স্টিল দ্যাট ইজ দ্য মিডফিল্ড বার্সেলোনা ইজ কাউন্টিং অন। পেড্রি, রড্রি, ফ্রেঙ্কি ডিয়ং, সো এখান থেকে 2জন করে খেলবেন ডিফেন্সিভ মিডফিল্ড লাইন আপ কাভার করার জন্য। অ্যাটাকিং মিডে দানি অলমো এবং তার হচ্ছে পরিবর্তে খেলবেন ফার্মিন লোপেজ। এই তো বার্সেলোনার হচ্ছে ফরমেশন, এবং সামনের যে 3জন থাকবেন এই 3জন নন স্টপ তাদের পজিশন চেঞ্জ করতে থাকবেন। এই জায়গাটায় দাঁড়িয়ে প্রথম পরীক্ষায় বার্সেলোনা লেটার মার্ক সহ পাস করেছে। কোন কোন অংশে? নাম্বার 1 হচ্ছে নাম্বার 9 ছাড়া আসলে আপনি কিভাবে খেলতে পারেন সেটি কালকে বার্সেলোনা দেখিয়েছে। নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র আপনার কাছে প্লেয়ার রয়েছে এবং আপনি গোল করেছেন, আপনি গোল করতে পারেন, হ্যান্সি ফ্লিকের টিম গোল করতে পারে, এর জন্য আপনি নন স্টপ অ্যাটাক করে যাবেন, পেছনে আপনার যে ডিফেন্স লাইন রয়েছে, মিডফিল্ড লাইন রয়েছে সেটাকে সুসংহত না রেখে সেটি ঘটেনি। তারা এই দুটো জিনিসকেই সুসংহত রাখতে পেরেছে। হ্যাঁ, বার্সেলোনা অ্যাটাক সহ্য করেছে, একটা বল বার পোস্টে লেগে ফিরে এসেছে, সেটি গোল হলে বার্সেলোনা একটা গোল হজম করতে পারতো, এটা তো যে কোনো দিন যে কোনো টিমের সাথেই ঘটতে পারে। বাট most cases, most of the time Barcelona was compact for their midfielders and for their defenders. এটা যদি বজায় থাকে তাহলে বার্সেলোনার এখন একটাই প্রশ্নের উত্তর দিতে হবে, সেটি হচ্ছে যদি লো ব্লক টিম হয় যারা 6জন 7জন মিলে ডিফেন্ড করবেন তাদের বিরুদ্ধে বার্সেলোনা এই ট্যাকটিক কাজ করবে না, এটা মোটামুটি নিশ্চিত। কোন ট্যাকটিকে? হ্যান্সি ফ্লিক গিয়ে হাজির হবেন। তখন কি হামজা আব্দেল কারিম তিনি হাজির হবেন, বক্স টু বক্স নাম্বার 9 হিসেবে তিনি এসে হাজির হবেন, নাকি বার্সেলোনা হ্যাজ অ্যানাদার প্ল্যান অর অ্যানাদার ডাইমেনশন, সেটি আমরা দেখব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা একাত্তরের সাথে থাকুন।